প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি এখানেই শুরু করছি। আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ রানী, আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির সবচেয়ে গর্ব আর গৌরবের সম্পদ স্বাধীনতা। এই স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আয়োজনের শুরুতে আমরা স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সব শহীদকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের এবং মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বাংলার বীর নারীদের। আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আগামী প্রজন্মের জন্য এই স্বাধীনতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আলোচনা শুরু করতে চাই আমাদের সম্মানিত আলোচক জনাব আবুল কালাম আজাদের সঙ্গে। ধন্যবাদ রনি, আবারও আপনাকে। আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করি আমি বলতে চাই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের দিনে 1971-এর 25শে মার্চ গভীর রাত 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন এবং তার প্রতি আপনি যেমনি সব গোটা জাতি গভীর শ্রদ্ধায়। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন হতাম না। আমরা স্বাধীন না হলে যে আজকে আমরা যেখানে যে অবস্থায় আছি দেশের, তারই সুযোগ্য কন্যা অন্যতম বিশ্বনেতা, প্রজ্ঞাবান, দূরদৃষ্টি সম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে দেশের উন্নতি যেই জায়গায় চলে গেছে সেই জায়গায় আমরা যেতে পারতাম না। স্বাধীনতার কারণেই কিন্তু, স্বাধীন বাংলাদেশের জন্যই কিন্তু। আমি আজকে আরও স্মরণ করতে চাই যে বঙ্গবন্ধুর এই জায়গায় আসার জন্যে বঙ্গমাতা মহিষী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হয়তো ছিল না, তার যে প্রজ্ঞা ছিল, তার যে দূরদৃষ্টি ছিল, তিনি যেভাবে বঙ্গবন্ধুকে সব সময় পরামর্শ দিয়ে সহায়তা করেছেন, সাহায্য করেছেন এবং কোনোভাবেই যেন, আপনার নিশ্চয়ই মনে আছে, ইতিহাস তুলে ধরবো না, দরকারও নেই, যে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় আওয়ামী লীগের বড় বড় নেতারা যখন বঙ্গবন্ধুকে বাধ্য করেছিলেন প্রায় চলে যাওয়ার জন্য, তখন বঙ্গবন্ধু কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাকে দিয়ে চিরকুট দিয়ে বঙ্গবন্ধুকে পাঠিয়েছিলেন কোনো অবস্থাতেই প্যারোলে মুক্তি যাবা না, সবাইকে মুক্ত করেই। এবং এই যে অবস্থা, সুতরাং 75-এর 15 আগস্ট ঘাতকরা বঙ্গমাতা সহ সব পরিবারের সবাইকে হত্যা করেছেন। তার সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে আজকে অনেকেই বলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার ঘোষকও তৈরি করেন, কিন্তু আপনি একটি জিনিস আমাদের নিশ্চয়ই সবারই খেয়াল করা উচিত, কিন্তু বঙ্গবন্ধুকে 75-এর 15 আগস্ট সপরিবার হত্যার পরেও কিন্তু স্বাধীনতা দিবস 26শে মার্চেই ছিল। তো যারা ঘোষক দাবি করেন তারা কিন্তু 27শে মার্চ ঘোষণা দিয়েছে। কিন্তু এই যে সামরিক শাসক দীর্ঘদিন চলল এবং অগণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে সরকার আসার পর কেউ কিন্তু 27শে মার্চ কখনো এটা বলেনি যে আমাদের স্বাধীনতা দিবস 27শে মার্চ। অর্থাৎ 26শে মার্চ বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছেন সেই স্বাধীনতা 26শে মার্চেই কিন্তু আমাদের সব জায়গায় সবাই কিন্তু করেছেন। আরেকটি কথা আমি আপনাকে বলতে চাই যে স্বাধীনতার যে কথাটি, হ্যাঁ, মূল কথা ছিল এই যে এটি স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পক্ষের যে শক্তি তারাই ক্ষমতায় থাকবে, স্বাধীনতার বিপক্ষ শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটি কিন্তু কখনোই কল্পনা করা যায়নি। কিন্তু সেই ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটেছে। আমরা কোনো অবস্থাতেই বিভিন্নভাবেই, গতকাল আপনি খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনও চুপ করে নেই, তাদের লক্ষ্য একটি। আমি যে কথাটি বলতে চাইছি, সবার প্রত্যাশা ছিল এবং মুক্তিযুদ্ধের লক্ষ্যই ছিল, হ্যাঁ, গণতান্ত্রিক শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক সমাজ গঠন করবেন বঙ্গবন্ধু। কিন্তু সেই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের যারা, হ্যাঁ, আপনি যদি ভুল করেন আরেকজন ক্ষমতায় আসবে, ভুল প্রান্তের সরকার করতেই পারে, কিন্তু কোন সরকার আসবে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো সরকারে আসবে। কিন্তু আমার দেশে কিন্তু এই অবস্থা হবে যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের যেই শক্তি, সেই শক্তি ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় আসবে যারা বিরোধিতা করেছিলেন, যারা বাংলাদেশকে স্বীকারই করেন না, এখনও স্বীকার করেন না সেই শক্তি। এটি কখনোই আমি কেন, অনেকেই আমরা এটি মেনে নিতে পারি না। তারপরের প্রশ্ন হচ্ছে যে বৈষম্য আছে, বৈষম্য থাকবে না থাকবে না, সেগুলো তো অবশ্যই, এটি বৈষম্যহীন সমাজ তো বঙ্গবন্ধুই চেয়েছিলেন। বঙ্গবন্ধু সবসময় বলেছেন যে আমি শোষিতের পক্ষে, তাই না?
বৈষম্য, কিন্তু দেশের উন্নয়ন যখন হয় বৈষম্য বাড়ে, যাতে বৈষম্য বৃদ্ধি না পায়। বৈষম্যহীন একটি সমাজ, শান্তিপূর্ণ সমাজ, অসাম্প্রদায়িক সমাজ এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আপনি যে কথাটি বলছিলেন যে স্বাধীনতা একটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল এবং সাধারণ মানুষ তার সর্বস্ব নিয়ে সেই স্বাধীনতার জন্য লড়েছেন এবং সেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সেই স্বপ্নের বিরোধী যারা তারা থাকবে না। আমরা দেখেছি গতদিন স্বাধীনতা দিবসকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ষড়যন্ত্রকারীরা এখনও ওত পেতে আছে। এটি নিয়ে যদি একটু কথা বলেন। দেখেন আপনি যে ষড়যন্ত্রকারীরা মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন। নির্বাচনের আগে আপনি যদি খেয়াল করেন, আমরা সবাই জানি যে নির্বাচন যাতে না হয়, অর্থাৎ গণতান্ত্রিকভাবে 5 বছর মেয়াদ শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচন একটি হবে, সেই নির্বাচনের পরে আরেকটি নির্বাচন হবে, নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা সরকার গঠন করবেন। আমাদের সংবিধানে এটিই আছে, গণতান্ত্রিক সমাজে বিভিন্ন দেশে তাই হয়। ভারতে যে আগামী 18 এপ্রিল থেকে নির্বাচন হবে লোকসভার, তো এই নির্বাচনটা কি বানচাল করার জন্য কিন্তু আমাদের দেশেই বিভিন্ন রাজনৈতিক দল যারা একেবারে আপ্রাণ চেষ্টা করেছেন, কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনকে শিডিউল ঘোষণা করতে দেবেন না, নির্বাচন করতে দেবেন না। শিডিউল যখন ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে, তখন বলেছেন কোনো অবস্থাতে নির্বাচন করতে দেব না। তাদের শর্ত কী ছিল? এই সরকারের পতন করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এরপরে নির্বাচন হলো, শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। আমরা যে এর আগের যে নির্বাচনগুলো সামরিক শাসকদের আমলে দেখেছি, নির্বাচন নামে প্রহসন, হ্যাঁ না ভোট, কত কিছু হয়েছে, কিন্তু তা তো হয়নি। এবং আপনি আশ্চর্য হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রজ্ঞার সাথেই কিন্তু নির্বাচন দিয়েছেন। তার দলে যে মনোনয়ন দিয়েছেন সেই বহু প্রার্থী কিন্তু পরাজিত হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু যেই নির্বাচনে কালকে যে কথাটি বলেছেন যে ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করছেন, তারা এখনও থেমে নেই। অর্থাৎ এখনও তাদের সেই আগের দাবি, অর্থাৎ এই সরকারকে পতন ঘটাতে হবে। কেন সরকারের পতন ঘটাতে হবে? কী কারণে? আপনি দেশের সমস্যা থাকলে সমস্যা সমাধান রাজনৈতিক দলগুলো সবাই মিলে সরকারকে সাহায্য করবেন। আমি নাগরিক হিসেবে আমার একটি দায়িত্ব আছে, আপনার একটি দায়িত্ব আছে। আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা সহযোগিতা করি, সহযোগিতা না করে যদি বিরোধিতা করি সরকারকে, সব ক্ষেত্রেই সরকার হ্যাঁ ভুল করলে সেই অবশ্যই সমালোচনা করা হবে। সে গণমাধ্যম থেকে শুরু করে নাগরিক, রাজনৈতিক দলগুলো তার বিরোধিতা করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র সরকারকে বিরোধিতা করার জন্য বিরোধিতা। আপনি ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সাহায্য করেছেন, অকৃত্রিম বন্ধু, সেই বন্ধুকে আজকে যদি আপনি শত্রু হিসেবে চিহ্নিত করেন এবং ভারতকে 1 নম্বরের শত্রু মনে করেন, তাহলে এটা কি আমাদের দেশের জন্য ভালো হবে? কোনো অবস্থাতেই না। কারণ যে আপনি বন্ধুকে আপনি তো শত্রুতে রূপান্তর করতে পারেন না, এবং যে শত্রু ছিল তাকে তো আপনি বন্ধু, হ্যাঁ সময়ের ব্যাপারে, কিন্তু আপনি বন্ধুকে তো শত্রু বলবেন না। কিন্তু ভারতীয় কি বলছে? ভারতকে আউট করো। ভারতকে বিভাজন করে আপনি কি আমার সমাজ কি চলবে? যারা কথাগুলো বলছেন তারা কি বিশ্বাস করে বলছেন? না, এটি সুবিধা, সাম্প্রদায়িক একটি সুবিধা নেওয়ার জন্য। ভারতের বিরোধিতা করলে তাহলে এখানে যারা আছে অন্য একটি শক্তি, তারা মনে করেন ধর্মীয়, এগুলো খুব ছোট চিন্তা থেকে এইসব কাজগুলো করা হচ্ছে কিন্তু কোনো অবস্থাতে। এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এখনও ষড়যন্ত্রকারীরা চুপ করে নেই। গণতান্ত্রিকভাবে যদি রাজনীতি করেন, নিয়মতান্ত্রিকভাবে যদি রাজনীতি করেন, সরকার যদি ভুল করে অবশ্যই বলবেন। সরকারের ভুল থাকলে সেগুলো সরকার সমাধান যদি না করে আন্দোলন করবেন, সেই আন্দোলনটা শান্তিপূর্ণ হবে। কিন্তু জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে মারা, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো তো সমাজ, এগুলো কেউই পছন্দ করে না। আপনি তরুণ সমাজ, যারা আমার যেমন বয়স হয়েছে, আপনিও তরুণ সম্প্রদায়, কিশোর যারা আছে, তারা কি হাঙ্গামা চায় না? তারা কিন্তু একটি সুন্দর সমাজ চায়। এই ভবিষ্যৎ আমরা দায়ী, এই সমাজকে, আগামী প্রজন্মকে যদি আমরা সুন্দর একটি সমাজ, রাষ্ট্র না দিয়ে যেতে পারি, দায়ী থাকবো আমরা আমাদের বিবেকের কাছে। কিন্তু সেগুলো কিন্তু ভুলে যাচ্ছি আমরা। এই যে গণবিরোধী যে আন্দোলন, আপনি যারা বিরোধী রাজনীতি করছেন, আমি বলি যে তারা, আপনি দেখেন করোনার সময় কোন ভূমিকাটা নিয়েছিলেন তারা জনগণের, এবং করোনা আওয়ামী লীগের নেতাকর্মীদের শত দোষ দেন, কিন্তু আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী, করোনার সময় যতজন মারা গিয়েছেন, অন্য কোনো দলের কোনো কাজ ছিল, কোনো কর্মসূচি ছিল, কোনো পরিকল্পনা ছিল, কোনো কর্মসূচি ছিল? কিচ্ছু ছিল না।
তো দুর্যোগের সময়, সংকটের সময় যদি আপনি সহযোগিতা না করেন সমাজের মানুষকে, তাহলে মানুষ কেন আপনাকে সাহায্য করবে? আপনি আশা করবেন যে লোক আপনাকে ভোট দেবে, কেন ভোট দেবে? আপনি যদি জনগণের জন্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো বিবেচনা, যে কোনো জরিপে আমরা তো লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরিপ আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের জরিপে ৭০% উপরে তার জনপ্রিয়তা। তো সেই মানুষটি যখন একটি দলকে নেতৃত্ব দেন, সেই দল তো বিজয়ী হবে। এবং এর আগে যদি আপনি আসেন ৮ সালের নির্বাচনে, তখন তো তত্ত্বাবধায়ক সরকার, সামরিক সমর্থিত যে সরকার ছিল, সেই সরকার ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার যখন সরিয়ে দিল, সেই নির্বাচনে বিরোধী দল, এটি প্রধান বিরোধী দল আমরা বলি, কয়টি আসন পেয়েছিল? ৩০টি, ২৯ বা ৩০। তো সেই নির্বাচন নিয়ে তো কখনো কোনো প্রশ্ন ছিল না। তারপরে তারা তো আস্তে আস্তে জনগণ থেকে বিচ্ছিন্নই হচ্ছেন। তো বিচ্ছিন্ন হয়ে চেঁচামেচি করা যায়, কিন্তু জনগণের সাথে যদি আপনি সম্পৃক্ত না হন, জনগণের সম্পৃক্ত কীভাবে? জনগণের কল্যাণের কথা চিন্তা করে, তাদের কল্যাণ না করে, তাদের পাশে না দাঁড়িয়ে আপনি চেঁচামেচি করলে কোনো কাজ হবে না। আমরা মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রের কথা বলি, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গণতন্ত্র। যে গণতন্ত্রের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের পরিস্থিতি নিয়ে যদি কথা বলেন। না, গণতন্ত্র, এখানে যে জিনিসটা হচ্ছে যে গণতন্ত্র মানে গণতান্ত্রিক সরকার আছে, এবং আপনি প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু গণতান্ত্রিকভাবে রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের প্রশ্ন, যে গণতন্ত্র আপনি দেশের জন্য চাইবেন, কিন্তু আপনার রাজনৈতিক দলে গণতন্ত্র থাকবে না, কোনো রকম নির্বাচন হবে না, কোনো রকম সরকার মানে পরিবর্তনগুলি গণতান্ত্রিকভাবে হতে হবে, অর্থাৎ দলের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকতে হবে। সেগুলোকে আছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু আপনি দেখেন, সরকারের বিরুদ্ধে যাই বলেন, আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল এদেশের, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, সেই দলে কিন্তু প্রতি ৩ বছর পর পর সম্মেলন হয়। সম্মেলনে নির্বাচিত নেতা কর্মীরা দায়িত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী বা দলের সভাপতিকে, তিনি ঠিক করেন, সবার সাথে আলাপ আলোচনা করে। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে, তারা কি নির্বাচন করেন? তারা কি সম্মেলন করেন না। তারা গণতন্ত্র চান। আপনি যেটি বলছেন, গণতন্ত্র অবশ্যই দরকার, উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য। একটা সমাজের মধ্যে গণতন্ত্র কেন থাকবে না? গণতন্ত্র মানে সব কথাগুলো আমরা বলছি, কিন্তু সবাই সমস্ত জায়গায় কথা বলি, মিছিল করি, সভা করি, সব কিছু বলি, টকশোতে কথা বলি, কিন্তু তারপরে বলি যে গণতন্ত্র নেই। গণতন্ত্র কিভাবে থাকবে? গণতন্ত্র আমার চিন্তা চেতনায়, প্র্যাকটিসে অর্থাৎ প্রয়োগে যদি না থাকে, তাহলে তো গণতন্ত্র কেমনে থাকবে? প্রতিষ্ঠানগুলো তো গণতান্ত্রিক ভিত্তিতে যেই সব জায়গাগুলো থাকা উচিত। আপনি যদি বর্জন করেন, কোনো রকম নির্বাচনে আপনি যাবেন না, তারপর বলবেন যে গণতন্ত্র নেই, এটা তো হবে না। নির্বাচনে তো আপনাকে যেতে হবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের আস্থা আছে কি না এটা আপনাকে পরীক্ষা করতে হবে। তো না করলে আপনি গণতন্ত্র এখন যেভাবে আছে, তো গণতন্ত্র আছে। শুধু যারা বলছেন যে গণতন্ত্র নেই দেশে, তারা নির্বাচন করবেন না, গণতন্ত্র কিভাবে আসবে? তাদের আপনি জিজ্ঞেস করেন, তারা কি বলবে? না, এই নির্বাচন তার অধীনে করব না, এই নির্বাচন কমিশনের অধীনে করব না। কোন নির্বাচন কমিশনের অধীনে করবেন? সেখানে নির্বাচনে যে পাশ করে জনগণের ভোট নিয়ে এসে তারপরে বলেন যে আমরা আমাদের মতো সরকার গঠন করেন। কিন্তু আমি যে কথাটি বারবার বলি, যে এই দেশের মানুষ কিন্তু এখন নবপ্রজন্ম যারা একেবারে তরুণ সম্প্রদায়, তারা কিন্তু দেশের ইতিহাস সম্পর্কে জানে, স্বাধীনতা কিভাবে হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে, মুক্তিযোদ্ধারা কি করেছিলেন, সেই ইতিহাস সম্পর্কে যখন জানায়, তারা কিন্তু স্বাধীনতা বিরোধিতা আর কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো জায়গায় তারা কিন্তু জায়গা দেবে না। সুতরাং জনগণ এই যে প্রজন্মের পর প্রজন্ম, আগে আমাদের পরে একটা দুটি প্রজন্ম কিন্তু নষ্ট হয়ে গেছে, বিভ্রান্তিতে ছিল, ইতিহাস বিকৃতির আওতায় ছিল, কিন্তু সেই ইতিহাস বিকৃতির থেকে সরে এসছে। কিন্তু ওরা কিন্তু ইতিহাসটা জানে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানে। সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাস যখন জানে একটি প্রজন্ম, দুটি প্রজন্ম, তারা কিন্তু আর কখনোই মুক্তিযুদ্ধ বিরোধী প্রজন্মকে, সেই শক্তিকে মানে কখনোই তারা কোথাও কোনো জায়গা দেবে না। এটি আপনি রাগ করতে পারেন, আমি রাগ করতে পারি, কিন্তু রাগের কোনো জায়গা না, অভিমানের কোনো জায়গা না। দেশের স্বাধীনতার পক্ষে যারা আছেন, যারা বিশ্বাস করেন, আবার অনেকে নতুন করে কথা বলার চেষ্টা করেন, 50 বছর আগে কি হয়েছে সেগুলো চিন্তা করলে তো হবে না। ইতিহাস থেকে তো আমার শিক্ষা নিয়েই আগামী দিনে চলতে হবে। আমরা দেখেছি যে বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে প্রথম দেশ ভুটান, এবং ভুটানের রাজা বাংলাদেশ সফর করছেন এবং 3টি সমঝোতা স্মারক সই হয়েছে ভুটানের সঙ্গে। ভুটানের সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক, আপনি জানেন সার্ক এবং বিমস্টেকেরও সদস্য, এবং ভুটান প্রথম স্বীকৃতিদানকারী দেশ আমাদের। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করেন সম্ভবত ডিসেম্বরের প্রথম, তারপরে মনে হয় ভারত স্বীকৃতি দিয়েছেন, অন্যান্য দেশগুলো পরে। ভুটানের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক ভালো। মাননীয় প্রধানমন্ত্রীও ভুটান সফর করেছেন বহুবার, এবং রাজা এর আগেও এসছেন, রাজা রানী তারা এসছেন। তাদের সাথে গতকাল 3টি সমঝোতা এবং আগে একটি চুক্তি, তাদের জন্য একটি উত্তরাঞ্চলে রংপুরে সম্ভবত একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে দেওয়া হবে, মানে যাতে ভুটানের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে পারেন। আরেকটি আছে যে বার্ন ইনস্টিটিউট ভুটানে করে দেবেন। আমরা তো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটটা অত্যন্ত চমৎকারভাবে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। আগে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বার্ন ইনস্টিটিউট, যখন বিএনপি জামাত মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সাধারণ মানুষকে, সংখ্যালঘুদের মানে আগুনে পুড়িয়ে ওই জায়গাটার মধ্যে এখনও আমার কাছে দেখলে যে ফ্লোরের মধ্যে মানে মেঝেতে রাখা হতো, মানে জায়গা হতো না, এই ও আগুনে পোড়া মানুষ একবারে। তারপরেই কিন্তু এই বার্ন ইনস্টিটিউটটা করা হয় এবং খুব দ্রুতই এটা হয়ে গেছে। উন্নয়ন তো হচ্ছে আমাদের দেশে। এই যে বার্ন ইনস্টিটিউট, এটা কিন্তু দৃষ্টান্তমূলক, যে কারণে ভুটানে বাংলাদেশের সহযোগিতা বাংলাদেশ বলেছে যে ভুটানে একটি বার্ন ইনস্টিটিউট করে দেবে, এবং দুই দেশের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক এবং পারস্পরিক সম্পর্ক আঞ্চলিক, মানে আপনি গণতন্ত্র বলেন, উন্নয়ন বলেন, বাংলাদেশ এটি আঞ্চলিক সহযোগিতা যদি না থাকে, আঞ্চলিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কিন্তু বলেন যে দারিদ্র্য বিমোচনের অন্যতম শর্ত হচ্ছে মানে আঞ্চলিক পর্যায়ে আঞ্চলিক শান্তি সম্প্রীতি যদি বজায় থাকে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে কিন্তু দারিদ্র্য বিমোচন সম্ভব, এবং সেটি সম্ভব হয়েছে আমাদের দেশে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত আলোচক যেমন বলছিলেন, আমাদের চোখ সামনের দিকে আমাদের অনেক সমস্যা থাকবে, যেমন বৈষম্যের কথাও তিনি বলেছেন। এই সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যাওয়াই হচ্ছে এই মহান স্বাধীনতা দিবসের প্রত্যয়। আমরা সেটি দেখছি আমাদের গণমাধ্যমের শিরোনামেও আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধের কাছে প্রত্যাশা 3 প্রজন্মের, যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম এবং আগামী প্রজন্ম, সব প্রজন্ম তাকিয়ে আছে সামনের বাংলাদেশের দিকে মুক্তিযুদ্ধের আলোকিত ইতিহাসের অনুপ্রেরণায়। ভালো থাকবেন সবাই। সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি এ পর্যন্তই।